লাস্ট এপিসোড যেটা আমাদের এমার্জেন্সি পডকাস্ট ছিল, সেখানে আমি যেই গাজীর কথা আপনাদের সবাইকে বলেছিলাম, আজকে তার সাথে পরিচয় করিয়ে দেওয়ার পালা। আমাদের সাথে আছে শুভ সাজিদ, যার সাথে আমার পরিচয় আজ থেকে অ্যাটলিস্ট কত বছর হবে, 15 বছর। তা তো হবে। 15 থেকে 16 বছর আগে আমরা দুইজনই একই স্কুল এবং কলেজ থেকে পড়াশোনা করছি, মিলিটারি কলেজিয়েট স্কুল, খুলনা। আমাদের বাসা মানে আমরা দীর্ঘকাল একসাথে খুলনাতে থাকছি। পরে আমরা বিউপিতে একসাথে পড়াশোনা করছি। তো ছোটবেলা থেকে শুভ সাজিদ আসলে আমরা তাকে সায়েন্টিস্ট হিসেবে আর কি চিনতাম। সো ওর স্বভাবতভাবেই হচ্ছে সে হচ্ছে সবসময় সব কিছু একটু আর কি, আমি পারফেক্ট ওয়ার্ডটা হবে আর কি, যে একটু এক্সাইটেড এবং মনে করে যে 1 ডিগ্রি প্রিপারেশন বেশি থাকে ওর। ছোটোবেলায় মনে করো প্রত্যেকটা সায়েন্স ফেয়ারে ওর একটা করে প্রজেক্ট থাকতো। পরবর্তীতে ইউনিভার্সিটিতে এসে আবার সে কী নিয়ে পড়াশোনা করছে, সোশিওলজি নিয়ে পড়াশোনা করে সে ব্যাপক আর্টসের এখন স্টুডেন্ট হওয়ার পরে তার এখন আসলে সায়েন্স, কমার্স, আর্টস মিলায়ে একটা ব্যাপক জ্ঞান পরিধি তার হয়েছে এবং সে প্রতিনিয়ত অনেক ধরনের আলোচনা করে। তো তাকে আনার মূল ইন্সপিরেশনটা ছিল হচ্ছে যে আমাদের লাস্ট ভিডিওর যেই টপিকটা, মেইন টপিকটা, সেখান থেকে যদি কন্টিনিউটিতে আসি, সিচুয়েশান আরও ওয়ার্স হয়েছে। এরপরে আমরা আসলে ইন্ডিয়া পাকিস্তানের ভিতরে আরও অনেকগুলো অ্যাক্টিভিটি দেখছি। এখনও লাইক আমি জানি না, পালকি শর্মা ইউটিউবে 24/7 লাইভই আছে লাস্ট রাত্রের থেকে। প্রতিনিয়ত একটা একটা করে নিউজ বেরিয়েই যাচ্ছে। সো আমার কাছে বিফোর আমি শুভ সাথীতে যাই, আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগতেছে যে কিভাবে দুই কান্ট্রি এর নিউজ মিডিয়া এবং পলিটিশিয়ানরা পুরো ঘটনাটাকে একদম দুইটা অ্যাঙ্গেলে প্রেজেন্ট করতেছে। যেখানে পাকিস্তান বলতেছে যে এটা আমাদের জন্য একটা এখন ডিফেন্স স্টেপ, আবার ইন্ডিয়া বলতেছে যে এটা এসকেলেট করছে পাকিস্তানি যখন হচ্ছে পেহেলগামে অ্যাটাকটা হয়েছিল। সো আপনি যখন ইন্ডিয়ান ইউটিউবার বা নিউজ চ্যানেলগুলো দেখবেন তখন আপনার কাছে মনে হবে যে আসলে তো ইন্ডিয়াই ঠিক বলতেছে, আবার যখন পাকিস্তানেরটা দেখলে মনে হবে তখন পাকিস্তান ঠিক বলতেছে। তো আসলে কোনো নেগেটিভই আসলে ক্লিয়ার না। বাট এখন আমি চলে যাব আর কি প্রথমে শুভ সাজিদের এই বিষয়ে মতামত, এবং সে আসলে কিভাবে দেখতেছে যে এই যুদ্ধ কি আসলেই বেঁধে যাবে এবং যুদ্ধটা কেন কি হচ্ছে। ধন্যবাদ ভাই আমাকে আপনার এই পডকাস্ট শোতে আনার জন্য। প্রথমে আমি বলতে চাই যেটা হচ্ছে আসলে দেখেন, 2025 সালে আসার পরে আমরা দেখতেছি বিভিন্ন দেশ বিভিন্ন যুদ্ধের সাথে জড়াই গেছে। তো বেশ আগে থেকেই পৃথিবীতে যুদ্ধ চলতেছে, যুদ্ধ রমরমা পরিবেশ সবখানে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ সে 2020 সালে শুরু হয়েছে। এরপরে মিডল ইস্টেও আমরা বিভিন্ন জায়গায় যুদ্ধ দেখতে পারতেছি। তো সব পরিশেষে ভাই দেখা যাচ্ছে যে ওই দিকে যে যুদ্ধগুলো হচ্ছে, তো সেই যুদ্ধগুলোর জন্য না এক্স্যাক্ট একটা বড় রিজন আছে, একটা যুদ্ধ হওয়ার পিছে একটা বড় কারণ আছে। কিন্তু ইন্ডিয়া পাকিস্তান যেই খুব রিসেন্ট টাইমসে যুদ্ধটা শুরু হলো, এই যুদ্ধটার জন্য আমার কাছে মনে হয় না ভাই যুদ্ধটা আসলে একটা অ্যাপ্রোপ্রিয়েট যুদ্ধের দিকে দুই দেশের আগানো উচিত। কারণ একটা যুদ্ধ শুরু করতে গেলে তো আপনার একটা মানে একটা বড় এজেন্ডা দরকার। সেই এজেন্ডা ছাড়া তো আসলে যুদ্ধ করাটা কতটা কি, হ্যাঁ আসলে কোনো এজেন্ডা নাই, কোনো এজেন্ডাই নেই। আমার লাস্ট এজেন্ডা মনে হয় ওই যে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যায় না ইন্ডিয়া, এটাই একদম কাঠি দেওয়া এজেন্ডা ছাড়া আর বাকি কিছু নাই। আর হচ্ছে রিসেন্ট যে পাকিস্তানে সেনাপ্রধান নিযুক্ত হয়েছেন, সে খুবই ওই কাশ্মীর নিয়ে বলছিল যে আমরা দরকারে 10 বছর ধরে যুদ্ধ করব, এই যুদ্ধটা কন্টিনিউ আমরা করেই যাব যতদিন পর্যন্ত আমরা কাশ্মীরকে আজাদ না করব। সো এরপরেই পেহেলগামে একটা অ্যাটাক হইলো। পেহেলগামে অ্যাটাক হওয়ার পরেই হলো গিয়ে আপনার এই যে আমরা পাকিস্তানে যে ইন্ডিয়া পরে অ্যাটাক করলো, গভীর রাতে যে অ্যাটাকটা করলো, এবং পাকিস্তানি মিডিয়া থেকে বলা হলো যে যতক্ষণ পর্যন্ত ইন্ডিয়া থেকে কোনো অ্যাটাক না করা হয়েছে বা গুলিবর্ষণ যতক্ষণ পর্যন্ত না করা হয়েছে ততক্ষণ পর্যন্ত পাকিস্তান ডিফেন্স মোডে যায় না। তো
প্রথম দিনের যুদ্ধটা পাকিস্তান সর্বোচ্চ ভাই তাদের ডিফেন্স দিয়েই ছিল। পরে গতকালকে রাত্রে নিউজ আমরা দেখতে পেলাম যে পাকিস্তানও নাকি এখানে attack আমার করেছে। একটা কোশ্চেন আছে জি ভাই। যে তুমি এখানে কি মনে করতেছো যে এই যে পাকিস্তানের উপরে ইন্ডিয়া যে অ্যাটাকগুলো করছিল, জি ভাই। এটা দুইটা ন্যারেটিভ আছে। একটা হচ্ছে ইন্ডিয়া বলতেছে যে দিজ ওয়ার ভেরি টার্গেটেড এবং কন্ট্রোলড অ্যাটাক, যেগুলা অলরেডি অনেক দিন ধরে লোকজন জানতো যে এইগুলা হচ্ছে আহ, আসলে যেখানে হচ্ছে জঙ্গিরা ট্রেনিং সেন্টার টাইপের এরকম এরিয়াগুলো ভেরি হাইলি অ্যাক্টিভ এরিয়া। তো ওগুলো নাকি আগের থেকে আইডেন্টিফাইড ছিল এবং ওইভাবে করেই ওরা ইয়ে করছে। এবং পাকিস্তান আবার বলতেছে যে ওখানে সিভিলিয়ানরা মরছে অ্যান্ড এভরিথিং। বাট এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস যেটা আছে সেটা হচ্ছে যে কালকে আমরা নিউজে আসছে যে এখানে যেসব মানুষ মারা গেছে তাদের জানাজাতে হচ্ছে বড় বড় পলিটিশিয়ানরা এবং গভর্নমেন্ট অফিসিয়ালসরা ছিল পাকিস্তানে। সো ওইটাকে ওরা রেফারেন্স ধরে বলতেছে যে আসলে এই ছবিগুলার তাইলে মানে কি, আপনারা যদি বলেন যে এদের সাথে আপনাদের কোনো যোগসূত্রতা নাই, তাহলে এরা যে মারা গেছে বা এই যে লাস্কারে তাইবা বা এই যে এখান থেকে যারা মারা গেছে তাদের সাথে আপনাদের কোনো যোগসূত্রতা নাই। সো এখানে তোমার কি মনে হয় যে হুইচ ন্যারেশন ইজ অ্যাকচুয়ালি রাইট? ভাই এখন প্রথম দিকে যদি আপনি দেখেন, প্রথমেই কিন্তু রাত্রে প্রথম জিনিস হচ্ছে ইন্ডিয়াতে সম্ভবত ভাই একটা মানে আর্মির ভিতরে ভাই একটা রুল আছে ভাই, এটা কম বেশি অনেকে হয়তো বা জেনে থাকবেন, বা আপনি যদি এখন আপনারা যদি ইউটিউবে দেখতে পারেন যে ঠিক ইন্ডিয়া যেদিন অ্যাটাক করছে তার আগের দিন ইন্ডিয়া কিন্তু হচ্ছে একটা ক্যান্টনমেন্টে একটা ব্ল্যাক আউট একটা অপারেশন চালায় ওদের ইসে, এটা একটা রুলস যুদ্ধের যে যেদিন স্ট্যান্ডার্ড অপারেটিং হ্যাঁ, প্রসিজিয়ার। তো তারা হচ্ছে ক্যান্টনমেন্ট থেকে একটা সিগন্যাল থাকে যে পুরো ক্যান্টনমেন্টে লাইট অফ করে দেওয়া হয়, আশেপাশের এরিয়া লাইট অফ করে দেওয়া হয়। সো ইন্ডিয়ায় কিন্তু এটা করেছিল। তো এটা কিন্তু একটা যুদ্ধের ইন্ডিকেশন যে আমরা যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত। এবং এটাও হতে পারে 1965 সালে কিন্তু একবার ইন্ডিয়া লাহোর অ্যাটাক করে বসছিল, লাহোর পর্যন্ত চলে গিয়েছিল, কিন্তু ইন্ডিয়ার ওই পরিমাণের ট্যাঙ্ক তখন ছিল না দেখে ইন্ডিয়া হয়তো লাহোর অ্যাটাক মানে লাহোরকে জয় করতে পারে নাই। তো ওইখানে আমি বলতে পারবো না যে পাকিস্তান জিতে গেছে, কারণ পাকিস্তান সেখানে ডিফেন্সিভ পজিশনে ছিল। আর প্রথম দিনের যে অ্যাটাকটা, প্রথমে তো ভাই এখন আপনি যদি একটা মসজিদকে আপনি বলেন যে একটা জঙ্গি কারখানা, তাহলে তো ভাই এটা তো- এটাই মানে আসলে নেগেটিভ গুলো আসলে কারণ বোমটা তো প্রথমে যে 3টা বোম পড়েছে ভাই, তার মধ্যে একটা বোম পড়ছে হচ্ছে মসজিদে, এবং এটা অনেক পুরাতন একটা আচ্ছা ঠিক মসজিদ আছে, ভাই। যাই হোক, এখানে আমরা আসলে টোটালি ক্লিয়ার না যে কি ধরনের ন্যারেটিভটা আসলে কারেক্ট। বাট ওয়ান থিং উই আর ভেরি সার্টেন, যে লাস্ট এমার্জেন্সি পডকাস্টে আমরা যেই টপিকটা নিয়ে বলছিলাম যে আইপিএল এবং পিএসএল এই দুইটাই আর কি ইজ ইন এ ভেরি এনডেঞ্জার্ড ইভেন্ট, বিকজ এখানে অনেক পাবলিক ইন্টারেস্ট আছে, এখানে এটার অনেক ব্র্যান্ড ভ্যালু আছে এবং এটা যে কোনো টাইমে আসলে সিকিউরিটি থ্রেটের জন্য ক্যান্সেল হতে পারে এবং উই টার্নড আউট রাইট। সো এটা আমাদের একটা ভেরি গুড প্রেডিকশন ছিল। বাট এখন জিনিসটা হচ্ছে এখানে আরেকটা ইন্টারেস্টিং টুইট আসছে, বা আমি যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে যে দুইটাই ক্যান্সেল হয়েছে। এবং পিএসএলের ক্ষেত্রে থেকে আমি তেমন আসলে কোনো ফিডে কোনো কিছু দেখি নাই ওদের টিমগুলো। বাট আইপিএল যেহেতু আমি প্রতিনিয়ত ফলো করি, আইপিএলের টিমগুলো আমি দেখলাম যে সবাই দিছে যে উই স্ট্যান্ড উইথ, সো আইপিএল ইজ হ্যাজ বিন রিশিডিউল ফর 1 উইক এবং উই স্ট্যান্ড উইথ ইন্ডিয়ান আর্মি, প্রত্যেকটা আইপিএল পেজ দিছে। তার মানে দে আর প্র্যাকটিক্যালি ডিক্লেয়ারিং যে এটা একটা খুবই আমি কি বলবো, পলিটিক্যাল না, এটাকে কি বলবো, মানে আর্মড একটা হচ্ছে কনফ্লিক্ট। এবং এখানে যেটা লাস্ট যে জিনিসটা সেটা হচ্ছে দুবাই রিজেক্টেড যে লাস্ট কয়েকটা ম্যাচ আর আইপিএল এর ওরা হোস্ট করতে পারবে না, কারণ দে হ্যাভ এ এক্সিস্টিং কন্ট্রাক্ট উইথ পাকিস্তানের পিএসএল, যে ওখানে যদি ম্যাচ না হয় তাহলে ওইটা ইয়ে হবে। সো হাউ ডু ইউ অ্যাকচুয়ালি সি দিস, বা তুমি এটা কি মনে করো যে এটা কি হলো এই জায়গায়? ভাই এখন দুবাই আসলে কি এটা কোনো মানে দুবাই কি আসলে পাকিস্তানকে মানে প্রায়োরিটি সুযোগ দিছে, নাকি হচ্ছে আগে থেকে পাকিস্তান এটা স্ট্র্যাটেজিক্যালি দুবাইয়ের সাথে কথা বলে রাখছে? এটা আমার মনে হয় ভাই পাকিস্তান মানে ওরা তো আসলে এটা ব্যাটে বলে মিলে গেছে পাকিস্তানের সাথে। আসলে ভাই দেখেন পাকিস্তান কিন্তু পয়সা তো আইপিএল বেশি দিবে। আইপিএল অবশ্যই বেশি দিবে, হ্যাঁ। কিন্তু ভাড়া যে আগে নেবে তাকেই তো দিতে হবে আপনার।
না না, সেটাই তো আমার প্রশ্ন, যে তোমার কি মনে হয় যে পাকিস্তান কি বুদ্ধি করে আগে আগেই জিনিসটা প্রেডিক্ট করে না দুবাইয়ের সাথে পাকিস্তান, কথা বলে না 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 রাখছিল? ভাই, ব্যাপারটা এরকম না। আসলে পাকিস্তানে তো আর কোনো অপশন নাই, মানে পাকিস্তান তো মানে খুবই একটা আনসার্টেন একটা জায়গা। হ্যাঁ যে কোনো সময় যে কোনো কিছু পাকিস্তান হয়ে যেতে পারে, কিন্তু মানে ইন্ডিয়ার থেকে পাকিস্তান তো মোর বেশি আনসার্টেন। হ্যাঁ 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 তো পাকিস্তানের একটা জায়গা সিলেক্ট আগে থেকে করে রাখাটা খুবই স্বাভাবিক। হ্যাঁ। আর আমার মনে হয় না দুবাই পলিটিক্যালি কোনো স্ট্যান্ড নিবে, হ্যাঁ, যে ভাই তুমি stand আমার নিবে, সাথে exactly. মুসলিম রাষ্ট্র, হ্যাঁ, তোমার হ্যাঁ, বন্ধু হ্যাঁ। আমি, এর জন্য তোমারটা নেবো, ইন্ডিয়ারটা নিবো না। কিন্তু হ্যাঁ, ভাই দুবাই এখানে মিন্স মানি। আমি আরেকটা কথা বলতে চাই ভাই, হ্যাঁ। যেটা হচ্ছে আপনি যেহেতু বললেন যে এই আইপিএল এর সবাই হ্যাঁ। বলতেছে যে উই স্ট্যান্ড উইথ ইন্ডিয়ান আর্মি। হ্যাঁ এখন ইন্ডিয়ান আর্মি আবার কি বলতেছে, এটাও তো একটা হ্যাঁ। দেখার বিষয় আছে। আচ্ছা। এখন ইন্ডিয়ান আর্মিতে তো ভাই আসলে আমরা সবাই জানি যুদ্ধ তো করে সৈনিক লেভেলের। হ্যাঁ তো সৈনিকদের আমি কিন্তু আজকে ভাই সকালবেলা উঠে প্রচুর সৈনিকের হ্যাঁ। লাইভ আমি দেখতে পেলাম যে তারা বলছে যে ভাই এই যুদ্ধ আমি চাই না। হ্যাঁ ওখানে পলিটিশিয়ানরা এসির মধ্যে বসে আছে, আমার জেনারেল সাহেব এসির ভিতরে বসে আছে, হ্যাঁ। আমি এখানে যুদ্ধ করছি, আমার 2 বছরের ছেলে আমারে ফোনে পাচ্ছে না, কান্নাকাটি শুরু হয়ে গেছে, কেউ সুখে নাই, কেউ শান্তিতে নাই, এই যুদ্ধ হ্যাঁ। আমরা চাই না। হ্যাঁ, তাহলে এখন আসলে ব্যাপারটা বেড়ে আসলে যাবে। কোথায় যে দাঁড়াবে ভাই, এটা হয়তোবা ভাই আমার কাছে মনে হয় যে এই যুদ্ধটা হয় এখানেই অল্প কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে, হ্যাঁ। না হলে ভাই এই বছরের শেষে নাগাদ বা শেষের 1-2 মাস 3 মাস আগে নাগাদ একটা পারমাণবিক যুদ্ধের সূচনা হতে ওইটাই, পারে। এইখান থেকেই আমি যাচ্ছি থার্ড পয়েন্টে, যেটার জন্য এখন যদি আসলেই পারমাণবিক যুদ্ধ মনে করো বেঁধে গেল, হ্যাঁ, আমি কিন্তু কালকে রাত্রে একটা প্ল্যানিং করে ফেলছি যে কি করতে হবে। এবং আমি একটা হেডস আপও দিয়ে দিছি, আমার বাসায় মোটামুটি ভালো মনে করো যে ওয়ার রিসোর্স আছে। যেরকম মনে করো যে আমার শ্বশুর সে নেভিতে ছিল একসময়, আমার শালা সে সবই আমার শ্বশুর বাড়ির দিকে ভাই। So, মনে করেন আমার নিজেরটা অতটা ওয়ার রেডি না, কিন্তু মনে করেন আমার শ্বশুর নেভিতে, আমার শালা নেভিতে, আমার বউ সে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং করছে। তাই সে এখন মনে করে, আমি তারে বললাম যে তুমি আজকে একটু রিভিশন দাও, প্লেন কীভাবে চালাতে হয়। মনে করো বিপদে পড়ে গেলাম, তাহলে মিরপুর ডিএইচএস থেকে কোনো রকম এয়ারপোর্ট পৌঁছায় একটা প্লেন মেলেন নিয়ে দুইজন যদি কোনো রকম বেরোয় যেতে পারি তাহলে বেঁচে যাবো। এইসব প্র্যাকটিস থাকতে হবে। থাকতে হবে। আর দেশ যদি চায় কখনো যে আগায় আসুক আমাদের জন্য, এ কথা প্লেন ঠিক করার জন্য লোক লাগবে না, লাগবে তো তো অবশ্যই। তখন আমার বউদেরকে প্রিপেয়ার থাকতে হবে না। এখন তুমি বলো আর কি কি ধরনের প্রিপারেশন নিয়ে লাগতে পারে। একটা নিউক্লিয়ার ওয়ার যদি হয় তাহলে আসলে তো আর আমরা উপরে থাকতে পারবো না, বাংকার বানাইতে হইব। বাংকার টাঙ্কার অবশ্যই বানাইতে হবে, কিন্তু ভাই নিউক্লিয়ার ওয়ার যদি হয় ভাই, সেক্ষেত্রে বাঙালিদের মানে আমাদের পাকিস্তান মারলে তো 18টা মারে দেবে, না, 18টা না, মারলে তো মনে করো যে না না ভাই, পুরো পাকিস্তান এখন ওয়ার্ল্ড মানে শুদ্ধ আসলে ডুবে ভাই যাবে। ব্যাপারটা কি, পাকিস্তান তো এখন চাবে না যে ইন্ডিয়ার জন্য নেপাল ক্ষতিগ্রস্ত হোক, ভুটান ক্ষতিগ্রস্ত হোক, চায়না যাতে একটু রাগ করুক। সো ওইভাবে পাকিস্তান মারতে গেলে ওই ইন্ডিয়ার ওই নিচের দিকেই নিচের দিকে। এই মারতে পারে অথবা উপরের দিকে মারতে পারে। বাংলাদেশের এদিকে আসা আমার কাছে মনে হয় না খুবই একটা যুক্তিকর। কিন্তু আমার যেটা মনে হয় বাঙালি আমাদের এই সিচুয়েশনে রাইট নাও যেটা করা উচিত সেটা হচ্ছে লোকে ভাই, এই যে 7 সিস্টার্স যে জায়গাগুলোতে আছে, এই জায়গাগুলোতে কিন্তু আপনারা মিডিয়াতে যদি খোঁজ রাখেন খুব ভালো মতোই দেখতে পারবেন যে ইন্ডিয়ার সাধারণ জনগণ যারা, তারা কিন্তু অলরেডি ওই চিকেন নেকের যে জায়গাটা বাংলাদেশের ওই যে 27 কিলোমিটার যেই জায়গাটা, ওই জায়গাটাতে কিন্তু তারা অলরেডি সিভিলিয়ানদেরকে নিয়ে 35টা ব্রিগেড বলতে পারেন, 35টা ব্রিগেড ঠিক না, ব্রিগেড হতে গেলে অনেক ফোর্স থাকা লাগে, 35টা একটা পয়েন্ট বানাইছে ভাই, যেখানে হচ্ছে তারা অবস্থান নিয়ে আছে যাতে কোনোভাবেই চায়নার সাহায্যে। কারণ ভাই আপনি একটা জিনিস বলি ভাই, পাকিস্তানের কিন্তু ভাই এতরকম টেকনোলজি এখনো হয়ে পারে নাই যে রাফেল বিমান তারা ধ্বংস করে দিবে। সো এখানে চায়নারও একটা, ওদের প্লেনের দাম বেড়ে গেছে নাকি? হ্যাঁ এখানে ওদের প্লেনের দাম অনেক। হ্যাঁ, তাহলে তো আমি ওই যে যখনই জিনিসপত্রের দাম উঠা বড়া করছে তখন আমি বুঝছি যে এটা তো ভাইয়া অন্য খেলা। এখানে চায়না অবশ্যই হাত আছে। যত পাকিস্তান বীর প্রতীক সাজুক আমার কোনো লাভ নেই। এখানে এটাই। যাই হোক, এবার ইন্ডিয়া পাকিস্তান থেকে আমরা একটু দেশের ভিতরে আসি। হ্যাঁ অবশ্যই অবশ্যই ভাই। তো দেশের ভিতরে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আব্দুল হামিদ, প্রেসিডেন্ট আব্দুল হামিদ, সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ দেশ ছেড়ে সে চলে গেছে কালকে, রাইট? তো আমার এখন দুইটা জিনিস, এক হচ্ছে আমি তাকে পার্সোনালি একবার দেখছি, 2-3 বার দেখছি বিউপিতে কনভোকেশনে, 2বার আমি ভলেন্টিয়ার ছিলাম, একবার নিজের কনভোকেশন। খুবই নরম সরম মানুষ, মনে করো যে ভুলভাল কিছু স্টেটমেন্ট সে দিছিল, আমাদের ইউনিভার্সিটির নাম চেঞ্জ করে ফেলতে চাইছিল একবার, বলছিল যে বিউপি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস,
শুনলে কেমন যেন মনে হয় শুধুমাত্র MBA আর মাস্টার্স করে এরকম নামটা একটু পরিবর্তন করলে ভালো হতো। মনে কর যে প্রেসিডেন্ট একটা যখন কনভোকেশনে এরকম একটা স্টেটমেন্ট দিবে, দিয়ে দেয়। এটা কিন্তু লর মতো লর মতো, যে exactly. নামটা চেঞ্জ করতে হবেই। হবেই। আমাদের কাছে মনে করো যে ইউনিভার্সিটি থেকে পরে 3-4 মাস সাজেশন চাইছে যে নাম কি হইতে পারে, তা মনে করো যে আমাদের তো কষ্ট লেগে গেছে মনে যে এমনিই চেনে না ইউনিভার্সিটি, তারপরে এত কষ্ট করে চিনাইছে আবার নাম পরিবর্তন নামটাও করলে কি হবে। পরিবর্তন হয়ে যায়। তো যাই হোক, তো ওয়াই তার চলে যাওয়া নিয়ে দেশে এত বিকজ পার্সোনালি আমি তাকে মনে করি যে হি ইজ নট এ ভেরি অ্যাক্টিভ, পলিটিক্যালি অ্যাক্টিভ পার্সন, এবং যদি চলেও যেয়ে থাকে তাহলে আসলে কি ধরনের এবং তার নামে যদি কেস থেকে থাকে এবং সে যদি চলে যেয়ে থাকে তাহলে কি ধরনের সিকিউরিটি আমরা করতেছি, এবং তোমার এই বিষয়ে মতামত কি? আসলে ভাই দেখেন, আপনি যতই একজন মানুষের ভালো দিক খারাপ দিক দুইটাই আছে, হ্যাঁ, প্রত্যেকটা মানুষেরই। তো সে সাবেক রাষ্ট্রপতি যখন ছিল, হুম তা আব্দুল হামিদ, তার ভালো দিকও যেমন ছিল, খারাপ দিকও অবশ্যই আছে। হুম তো এখন সে কিন্তু একজন ফ্যাসিস্ট গভর্নমেন্টের দ্বারা নির্বাচিত হুম রাষ্ট্রপ্রধান ছিল। রাইট, লং টাইম। হ্যাঁ, তো লং টাইম, এবং লং টাইম সে দুইবার ছিল, Long time, দুইবার ছিল। তো এবং তারও কিন্তু বেশ আওয়ামী লীগের জন্য তারও কিন্তু অনেক অবদান আছে। হুম। সে আওয়ামী লীগে অনেক অবদান করছে। হুম, হুম। তো সেই ক্ষেত্রে ভাই এখন তারও তো ভাগিদার হুম। হইতে হবে। তো সে দেশে এতদিন ধরে আছে, সে কেন অ্যারেস্ট হইল না, এটাও একটা প্রশ্নের বিষয়। এটাও একটা প্রশ্নের বিষয়, এটাও একটা প্রশ্নের বিষয়। কিন্তু তার গতিবিধি কেন এতদিন হ্যাঁ, পর্যালোচনা করা হলো তার না, চলে এটা একটা যাওয়ার প্রশ্নের পরে বিষয়। টের পেলো চলে এটা। যাওয়ার পরে তাকে নিয়ে একটা নিউজ আসলো, এই তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, উপদেষ্টা মন্ত্রণালয় এখানে এখানে এত গরম করে, তার আগে থেকে তার গতিবিধি কেন পর্যালোচনা করা হয়নি। এবং আরও কিছু প্রশ্ন থেকেই যায় যে বর্তমানে যারা খোলা বাজারে ঘুরে বেড়াচ্ছে তাদেরকেও কেন গতিবিধির নিচে আনা হচ্ছে না, তাদেরকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না, বা তাদের গতিবিধি কেন পর্যালোচনা করা হচ্ছে না। আমার 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 সিম্পল উত্তর যে আসলে সঠিক পজিশনে এখনো পর্যন্ত সঠিক লোকটা নাই। আর আমি বলি এটা সঠিক অবশ্যই। পজিশনে সঠিক লোকটা থাকলে অবশ্যই সিচুয়েশন ইজ গনা ইমপ্রুভ। বিকজ আমি আপনাদের সবাইকে বলি, রিসেন্ট আমার একটা এক্সপেরিয়েন্স, আমি আমার গাড়ির ফিটনেসের কাগজ ঠিক করতে করছিলাম, যেটার আমি অ্যাপয়েন্টমেন্টটা অনলাইনে নিছি, আমি ওখানে গেছি, উইদিন 30 মিনিটস আমার ফিটনেসের ইন্সপেকশন হয়ে কাগজ আমার কাছে চলে আসছে। আমি যাওয়ার পরপরই ওরা একটা ছবি তুলছিল, ওরা একটা ভিডিও করছিল। সামহাও আমার একটা এক্সট্রা পেমেন্ট করা লাগতো কোনো একটা ইয়ের জন্য, যেটার জন্য আমি পেমেন্ট যখন করতে গেছি আমি দেখছি যে পুরো আমার সাথে গাড়িটা তোলার জন্য যে ডকুমেন্টেশনটা ওটা ওখানে আছে এবং এটা সেভড। তো টেকনোলজিক্যালিও বাংলাদেশ ওই জায়গায় অনেক ভালো ছিল, এবং যেখানে লাস্ট সিগনেচারটা করায় ওখানে একজন BCS ক্যাডার টাইপেরই কেউ একজন বসেছিল আমার মনে হয়, এবং ওনার রুমের সামনে বড় করে লেখা ছিল যে এই রুমে ঢোকার জন্য কোনো ধরনের পারমিশন লাগে না। আমার এই কথাটা দেখে আমি পরবর্তীতে রিয়েলাইজ করছি যে এই জিনিসটা দালালরা বেচতো, যে এই রুমে ঢুকতে পারমিশন লাগে, এই পারমিশনটাই বেচতো। তো এই জিনিসটা বিকজ দ্য রাইট পারসন ইজ দেয়ার, এটা আর ওখানে এখন এই মুহূর্তে নাই। টকিং অ্যাবাউট দ্য রাইট পারসন, আমার আরেকটা ভালো যে নিউজ এখানে আসছে সেটা হচ্ছে যে বাংলাদেশের এই যে নতুন পোর্ট, জি ভাই। যে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আমরা কাজ করতেছি, যেটা- যেটা নিয়ে আসলে আশিক চৌধুরী যে আমাদের এখন বিডার প্রেসিডেন্ট, সো ভেরি ইয়াং অ্যান্ড একসময় আমাদের বিউপিতে নাকি সে ক্লাসও নিচ্ছে। হ্যাঁ, MCG এর হ্যাঁ department হ্যাঁ, এ lecturer মানে এইটা শুনে আমার কাছে খুব ভালো লাগছে। ইনফ্যাক্ট আমিও তাকে বিউপিতে বেশ কয়েকবার দেখছি। নাইস নাইস। সো জিনিসটা যেটা ইন্টারেস্টিং যে হি ইজ ভেরি ইয়াং, এবং প্রথমে বলার পরে আমরা কিন্তু ফার্স্টে উই ডিডেন্ট রিয়েলাইজ দ্য পোটেনশিয়াল যে আসলে বাংলাদেশ স্ট্র্যাটেজিক্যালি সমুদ্রর পোর্ট বানানোর জন্য কতটা মানে ইফেক্টিভ একটা পজিশন। খুবই সুইটেবল। হ্যাঁ, এবং এইটাকে যদি আমরা স্ট্র্যাটেজিক্যালি একটা ইনভেস্টমেন্ট পার্ট বানাইতে পারি, পারি। দিস ক্যান বি ওয়ান অফ দ্য নেক্সট বিগ কন্ট্রিবিউশন টু আওয়ার জিডিপি। সো আশিক চৌধুরী এখন এটা ক্র্যাক করতেছে, এবং এখানে আমরা লাস্ট দেখলাম 800 মিলিয়নের একটা হ্যাঁ, ইনভেস্টমেন্ট নিয়ে আসছে। কথা চলছে দুবাই হ্যাঁ, থেকে। না, মার্স লাইনের থেকে, সব থেকে বড় শিপিং ইয়ে থেকে। সো তুমি কি মনে করো যে আসলে এই দেশে আসলে উন্নতির যে ইয়েটা, এটা কিভাবে ভাই, আসলে? এখন দেখেন, প্রথম কথা হচ্ছে এটা তো
কাজটা তো মনে হয় কালকে থেকে শুরু হচ্ছে না। না না, কাজটা কালকে থেকে কাজটা শুরু তো হচ্ছে না। আরো একটা লং টাইম Right, কাজটা, right. মানে আমি একটু সরি ভাই যে এটা হ্যাঁ, হ্যাঁ। ফানি ভাবে বললাম। তো এখন এটা তো একটা টাইম দরকার। হ্যাঁ তো এখন সেই টাইম পর্যন্ত কি আসলে আমাদের তো আমরা কিছুই আমরা আসলে আনপ্রেডিক্টেবল ভাই। হ্যাঁ পাকিস্তানের মতো আমরাও খুবই একটা আনপ্রেডিক্টেবল জাতি। এই আছে এই নাই, হ্যাঁ হাসি গাই দুঃখ ভুলে যাই, হ্যাঁ। জেমসের একটা গান আছে, হুম। এরকম একটা আমাদের দেশ। তো কি যে আসলে হবে ভাই, কিন্তু অবশ্যই এটা দেশের জন্য একটা আশীর্বাদ যদি আমরা দেশের মানুষ যেমন এই যে জুলাই অভ্যুত্থানে যেরকম আমরা একটা চমক দেখাইছি হুম। সারা দেশকে, সারা পৃথিবীকে, এরকম যদি আমার মতে যদি এরকম বলতেছে যে সিঙ্গাপুরের পোর্টকে আমরা রিপ্লেস আমরা একটা সিঙ্গাপুরের মতো হয়েই যেতে পারি ভাই, এবং আমাদের এই জায়গায় ভাবচক্কর ডিফারেন্ট। আমাদের পাসপোর্টের ভ্যালুয়েশন অনেক বেড়ে যাবে, আমাদের দেশের পার ক্যাপিটাল ইনকাম, খুলনা কর্মসংস্থান অনেক মংলা এই সব জায়গায়, আরে ভাই জমি ভাই আমরা বড় লোক হয়ে যাবো। বড় লোক হয়ে যাবে। এইটাই হইতে হবে। এটাই ধৈর্য, হইছে এটাই ভাইয়া। করতে হবে ভাই। সিঙ্গাপুরের লোকজনও তো আমাদের কয়েকদিন আগেও তো গরিব ছিল, তারা তো হঠাৎ করে বড় লোক হয়ে গেছে। জমির দাম তো ওইভাবে করে এইভাবেই বাড়ছে। বাড়ছে। ওরা এখন সিঙ্গাপুরে ঢাকার এক নম্বর জমির দাম passport। বাড়তেছে, আমাদের জমি ওইদিকে, আমাদের বাপরা সময় মতো ঢাকায় আসে নাই, আমরা এখন কি করব? আমরা তো জীবনে ঢাকায় আর জমি কিনতে পারবো না, আমাদের সম্ভব ওই দিকের জমি তো দাম বাড়তে হবে, বাড়তে তাই না? সো লাস্টে আমি হচ্ছে একটু এন্টারটেনমেন্টের দিকে যাব, জি ভাই। যেহেতু এই জায়গায় আমাদের একটা খুব ইম্পর্টেন্ট। লাস্ট দিন পডকাস্টের সময় আমি শাহরুখ খানকে মেনশন করছিলাম জওয়ান সিনেমার কথা বলে, বাট রাসেল রাব্বি ওই সময় বেশি, পরে আমি ওরা ঝাড়ছি। শাহরুখ খান আমাদের আইডল, তুই Idol, হ্যাঁ। বেটা ওইটার সম্পর্কে কথা বলতে দিলি না। রিসেন্টলি মেট গালাতে দুইটা জিনিস হয়েছে। একটা জিনিস আমি দেখছি যে শাহরুখ খানের ছবি নাকি বাংলাদেশি কোন ফটোগ্রাফার তুলছে নাকি করছে। হ্যাঁ, বাংলাদেশে এক ফটোগ্রাফার সেম আর একটা জিনিস দেখছি যে এক ফটোগ্রাফার শাহরুখ খানের জিজ্ঞাসা করতেছে আপনার নাম কি? নাম কি গুয়ারি। ওর সাহস কত বড়, আর ও কেডা? এখন ওই শাহরুখ খানের চেনে না কেমনে? কেমন ভাই, এটা একটা আসলে এটা আমার মনে হয় এটা মেট গালার জন্য দুঃখজনক ভাই। এটা মেট গালার জন্য দুঃখজনক যে হ্যাঁ। আসলে তারা শাহরুখ খানকে রিকগনাইজ করতে পারে না, হ্যাঁ। মানে শাহরুখ খানকে রিকগনাইজ কিং করতে খান না পারা ভাই। আসলে ভাই আমরা মানে তাহলে মেট গালাই কি আসলে আমাদের রিকগনাইজ করা উচিত না? হ্যাঁ আমার ভাই আমার আমাদের মতে যে শাহরুখ খানকে চিনতে পারে না ভাই, তাকে আমরা চিনবো কেন? আমাদের মনে করো ছোটবেলার থেকে আমাদের ব্যাচমেটদের ভিতরে একটা ফাইট ছিল যে শাহরুখ খান পার্টি কিছু ছিল, সালমান খান। সালমান খান পার্টি কিছু ছিল, আমির খান পার্টি কিছু ছিল। এর মধ্যে আবার সাইফ আলী খানও আছে কিন্তু। সাইফ আলী খান মানে এই তিন পার্টির ভিতরেই লোকজন বেশি ছিল। মনে করো যে শাহরুখ খান কি ওই যে যারা আমার হাত মাত উঁচু করে একটু যে রোমান্টিক শাহরুখ খান চিকন চাকান এরকম। যারা ভাই, হ্যাঁ। skinny body যাদের। তারপরে আমির খান যারা হচ্ছে যে 3 ইডিয়টস এই গাজনি টাজনি সিনেমা দেখে বলছে যে মামা ওটা বলছে, অবশ্য 3 ইডিয়টস সিনেমা আসলে এপিক ভাই, ওটার উপরে আসলে সিনেমা খুব কম আছে। আর হচ্ছে সালমান খান হচ্ছে যারা ওই যে বডি মডি যে ভাইয়া আমি এরকম ইয়ে করবো ভাইয়ার বডি। সালমান খান ও একটা গায়ের জোরে হ্যাঁ, চলে। আমার কিছু চাচাতো ভাই আছে তারা মনে করো ছোটবেলার থেকে সালমান খান, জাস্ট বিকজ সালমান খানের ওই শার্ট খোলা অভ্যাস সেটার জন্যই তারাও নিজেরা হ্যাঁ। মনে কর কয়েকদিন পরে জিম মিম করে শার্ট মার্ট খুলে ঘুরে বেড়াচ্ছে এরকম একটা বিষয়। তো শাহরুখ খান হ্যাজ আসলে মানে আমাদের মনে হয় যে এই সাইডের লাস্ট, এটাকে কি বলবো, সেলিব্রিটি নাকি লাস্ট স্টার অফ দ্য লাস্ট স্টার, স্টার অফ দ্য স্টারস। সো বেটার ওয়েস্টার্ন মিডিয়া ভাই আমাদের এই সেলিব্রিটির নাম নষ্ট করো না ভাই, তোমাদের এগুলো চেনার দরকার হয়, রিসার্চ স্টাডি করো। আরও আরেকটা স্টার ইন্ডিয়াতে আছে প্যাট্রিয়টিজমের জন্য, সেটা হচ্ছে অক্ষয় কুমার। তারে নিয়ে একটু কথা বলা দরকার যে তার নতুন সিনেমা হতে পারে অপারেশন সিন্দুর নিয়ে, এটা আমরা ধরে রাখতেছি যে সেটা সেখানে হবে। সেখানে আরো কে কে থাকতে পারে তোমার মনে হয়? অ্যাজ এ অজয় দেবগন তো অবশ্যই, অজয় দেবগান, সুনীল শেট্টি, অজয় দেবগান, সুনীল শেট্টি। তারপরে হচ্ছে হলো দুটো যে মহিলা প্লেন ফাইটার গেছে ওই জায়গায় সিন্দুরে অ্যাটাক করতে, এই মহিলা দুজন নায়িকাকে হতে পারে। একজন দীপিকা তো শিওর, একজন দীপিকা শিওর, একজন দীপিকা শিওর ভাই, আরেকজনের কথা মনে চলতেছে অলরেডি। আলিয়া ভাট, না বালিউড আলিয়া ভাট ওরে ভাই ইসে রাখবে দেশে এলওসির, হ্যাঁ আচ্ছা এলওসির ভিতরে রাখবে, এলওসির ভিতরের কারো হ্যাঁ। সহধর্মণী হিসেবে রাখবে, ঠিক আছে, ফোনে ঠিক আছে। কন্ট্যাক্ট করছে। তো আমরা পডকাস্টের শেষের দিকে, যেহেতু শুভ সাথীদ একজন সঙ্গীত সাধক, জেমসের অনেক বড় ফ্যান এবং সাধারণত আমরা একসাথে ইয়ে করি, তো আমাদের ভিতরে একটা ডিসকাশন হচ্ছিল যে আমরা আসলে কি গান দিয়ে আজকে একটা শেষে আমরা একটা গান গাবো, সেটা গিয়ে আমরা শেষ করব। তো প্রথমে আমরা চিন্তা করছি যে আমরা একটা দেশাত্মবোধক গান গাবো, তারপরে আবার চিন্তা হলো যে ভাই দেশাত্মবোধক গান গাবো, ইন্ডিয়া পাকিস্তানের কথা বললে, বাংলাদেশ নিয়ে গান গেলে, দেশাত্মবোধক নিয়ে গান গেলে লোকজন মনে করবে যে আমাদের ভিতরে এই মানে অন্য কোনো দেশের দেশপ্রেম জাগ্রত হলো নাকি। তো তখন আমরা আবার আমাদের মাথায় সাজেশন আসলো যে আমরা তাহলে ভিরজারার
গান গাই হচ্ছে, তাইলে ওইটাই তো ইন্ডিয়া পাকিস্তানের ভালোবাসার প্রতীক হিসেবে সব থেকে ভালো নিদর্শন আমাদের এজ ফ্রেম। আমাদের হ্যাঁ, কিন্তু দেখলাম যে ওইটা আসলে স্লো। তো আমরা আসলে এখন একটা দেশাত্মবোধক গানই গাবো, যাতে করে আমরা এই পডকাস্টটা ওই গান দিয়ে শেষ হয়ে যাবে, ওই গানের শেষে। ভাই ঠিক আমি আছে? গিটার টান দিছি, হ্যাঁ। আপনি তাহলে ওই গানের ব্যাপারে আমাদের হ্যাঁ। স্যারের কথাটা একটু বলেন। ও হ্যাঁ, তো এই গানের আবার একটা অসাধারণ একটা টান পার্ট আছে, যেটা আমরা আমাদের ছোটবেলায় কলেজে থাকতে আমাদের একটা স্যার দিত। ওই টানটা আমরা চিন্তা করছি একবার ও দিবে একবার আমি দিব। তো আমরা এখন গানটা গাবো। Ready ভাই? দাঁড়া দাঁড়া দাঁড়া। রেডি ভাই? হুম। তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি